হেই, কি অবস্থা সবার? 2026 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত সুড়ঙ্গ মুভির গল্পে আপনাকে স্বাগতম। এই মুভিটি আফরান নিশোর প্রথম সিনেমা ছিল। নিশোর অনবদ্য অভিনয় আর ভিন্ন রকম অসাধারণ গল্পের জন্য মুভিটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছে। আপনি হয়তো মুভিটি ইতিমধ্যে দেখেছেন, তবে আমি বলবো এমন মুভি বারবার দেখলেও বোরিং লাগে না। তাই দারুণ কিছু মিস করতে না চাইলে গল্পটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর প্যাচাল না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। মুভির শুরুতেই আমরা মাসুদ নামের এক সাদোমাটা ছেলেকে দেখি। কোনো এক গুরুতর অভিযোগে পুলিশ তাকে ধরে এনেছে এবং সে ক্যামেরার সামনে তার জবানবন্দি দিচ্ছে। পাতালিয়া গ্রামের এক সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি মাসুদ। বাবা মা বেঁচে নেই। বাবার রেখে যাওয়া বাড়িতে একাই থাকে সে। বাড়ির সামনে পুকুরের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছিল মাসুদ। তখন গ্রামের এক লোক তাকে ডেকে বলে বাড়িতে গিয়ে তার ফ্রিজটা যেন ঠিক করে দিয়ে আসে। মাসুদের বন্ধু এবং কাজের সঙ্গী জহির মই ধরে দাঁড়িয়েছিল আর মাসুদ লাইট ঠিক করছিল। সেদিনই মাসুদ প্রথম অপরূপ সুন্দরী ময়নাকে দেখে। পাতালিয়া গ্রামের মেলায় বান্ধবীর সাথে ঘুরছিল ময়না। তাকে দেখেই মাসুদের চোখ আটকে যায় আর হঠাৎই পা পিছলে নিচে পড়ে যায় সে। জহির তাকে কোনো মতে তুলে নিয়ে দোকানে যায়। মাসুদ ব্যথায় কাতরাতে কাতরাতে জহিরকে বলে, আমাকে ছাড়, ওই মায়াটারে খোঁজ, তাড়াতাড়ি যা। জহির গিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। মাসুদ খুব হতাশ হয়ে যায়। এর মধ্যে গ্রামের সেই লোকটা ফ্রিজ ঠিক করার জন্য আবার মাসুদকে ফোন করে। যেতে ইচ্ছা না করলেও মাসুদ তার স্কুটিটা নিয়ে রওনা দেয়। এরপর সে যখন ওই বাড়িটায় যায়, দেখা যায় ময়না সেই বাড়িরই মেয়ে। সেও মাসুদকে দেখে অবাক হয়ে যায়, আর মাসুদও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ময়না এগিয়ে এসে জানতে চায়, আপনি এখানে কেন? মাসুদ থতমতো করে বলে, আমি ফ্রিজ। ময়না বলে যে আপনার নাম কি ফ্রিজ? তাহলে আপনার ঘরে যে আছে ওইটা কি টিভি? অর্থাৎ ময়না মাসুদের বউ কি মিন করে। মাসুদ স্কুটি থেকে নেমে বলতে চায়, হয়েছে কি, আমি আসলে বলতে বলতে পড়ে যায়। ময়না হাসতে হাসতে বলে, আপনি বেশ মজার মানুষ তো, আপনি তো ওই দিন বাজারেও পড়ে গেছিলেন। যাই হোক, ভেতরে যাওয়ার পর ময়নার ভাবি ফ্রিজ দেখিয়ে ঠিক করে দিতে বলে। ময়না আড়ালে দাঁড়িয়েছিল। ভাবি থাকায় ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না ময়না। তখন মাসুদ ডাক দিয়ে একটা টুল চায়। এই সুযোগে টুল নিয়ে ভেতরে যায়। মাসুদ জিজ্ঞেস করে, আপনাকে তো আগে দেখি নাই, আপনি সুজন ভাইয়ের আত্মীয় নাকি? ময়না বলে যে সে সুজনের বোন হয়, বেড়াইতে আসছে, জায়গাটা সুন্দর, তার খুব পছন্দ হইছে, থেকেও যাইতে পারে। মাসুদ কাজ করতে করতে বলে, ভাইয়ের বাসায় তো বেশি দিন থাকতে পারবেন না, বিয়ে করে ফেলান, তাইলে একবারে থাকতে পারবেন, এইখানে ভালো ভালো ছেলে আছে। ময়না বলে যে কই ভালো পোলা, আমার চোখে তো কাউরে ভালো লাগলো না। ময়নার ভাবি তাকে ধমকায়, এত কথা কিসের? মাসুদ চলে যাচ্ছিল। ময়না টাকা নিয়ে আসে। মাসুদ বলে যে আপন মানুষের কাছ থেকে আমি টাকা নেই না। এরপর স্কুটিটা স্টার্ট দিয়ে বলে, হুনেন, আমার ঘরে এখনও টিভি তুলি নাই, তয় খুঁজতাছি। ময়না মাসুদের ইশারা বুঝতে পারে। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। গ্রামের মেঠোপথ দিয়ে মাসুদের স্কুটিটা যেন বাতাসে দোল কাচ্ছিল। পরদিন ময়না মাসুদের দোকানে যায় আর ডাক দেয়, ও ফিরিজ ভাই। মাসুদ বলে যে ফ্রিজ কেডা, আমার নাম তো মাসুদ। ময়নাও নিজের নাম বলে আর একটা মোবাইল দিয়ে বলে, আপনি কি মোবাইল সারতে পারেন? না করলে তো ভাব কমে যাবে। মাসুদ বলে যে হ্যাঁ পারি, সব পারি। ধীরে ধীরে মাসুদ ময়নার মধ্যে বন্ধুত্ব হতে থাকে। স্কুটির পিছনে মাসুদ ময়নাকে গ্রাম ঘুরে দেখায়, আর এই কথাগুলো ময়নার ভাবি তার ভাইয়ের কাছে বলে দেয়। মিস্ত্রি মাসুদের সাথে তোমার বোন বন্ধুত্ব পাতায়। মাসুদ করতে চাইছিল প্রেম, কিন্তু ময়না প্রেম করবে না, সে করবে বিয়ে। মাসুদ তার কাছের মানুষদেরকে নিয়ে ময়নার বাড়িতে আসে। শুরুতেই দাঁড়িয়ে সবাইকে সালাম দেয়। সকলেই মাসুদের প্রশংসা করে। মাসুদের ভাই বলে, ওর সম্পর্কে তো সবই জানি, শুধু দোকানটা তো তোমার নিজেরই, তাই না? মাসুদ হ্যাঁ করে, আর তাতেই ময়নার ভাই খুশি। একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দেয়। ময়নাও মাসুদকে মিষ্টি দেয়। আর বেজে ওঠে বিয়ের সানাই। বন্ধু সহকর্মীদেরকে নিয়ে মাসুদ নিজ হাতে বাড়ির লাইটিং করে আর সবাইকে নিয়ে ঘোড়ার গাড়ি করে রওনা দেয় বউ আনার জন্য। আলো ঝলমল বাড়িতে ঢুকতেই সবাই বরকে বরণ করে নেয়। কাবিন লেখার পর বিয়ের কাজ সম্পন্ন হয়। এর মধ্যেই ঘটে একটা দুর্ঘটনা। নতুন জামাইয়ের জুতা চুরি হয়ে গেছে। মাসুদের তো মন খারাপ। এরপর বরকনেকে বিদায় দেয়া হয়। যাওয়ার আগে ময়না তো ভীষণ কান্না। ময়নার ভাই ময়নাকে মাসুদের হাতে তুলে দেয়। অবশেষে মাসুদের অপেক্ষার পালা শেষ। নিজেকে প্রস্তুত করে নিয়ে এক গ্লাস দুধ হাতে আস্তে আস্তে রুমের দিকে যায়। ময়না জিজ্ঞেস করে, হাত ধোয়ানোর ওখানে কত টাকা দিয়েছিলেন? মাসুদ বলে 300। ময়না দুধের গ্লাসটা চেয়ে নেয় আর ঢক ঢক করে পুরো দুধটা খেয়ে নেয়। মাসুদ আশা করেছিল অর্ধেকটা সে খাবে, তা আর হলো না। খালি গ্লাসটা হাতে নিয়ে তলায় যতটুকু ছিল ততটাই খেয়ে নেয় সে। মাসুদ এবার পাঞ্জাবিটা খুলছিল। ময়না জিজ্ঞেস করে, এসব কি করেন? মাসুদ বলে যে আর তো পারতাছি না। ময়না বলে, এত তাড়াহুড়ো কিসের? আমার কিছু ডিমান্ড আছে। মাসুদ বলে, কি ডিমান্ড? পুরো দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করেছি, বিয়ের সব খরচও আমিই করেছি।
ময়না বলে আগে কাগজ কলম আনো, তারপর আমার কাছে আসবেন। বেচারা মাসুদ কাগজ কলম এনে দেয়। ময়না তার ডিমান্ড লিখতে শুরু করে। অন্য মেয়ের দিকে তাকানো যাবে না, শ্যাম্পু কিনে দিতে হবে, শাড়ি দিতে হবে, চুড়ি দিতে হবে, নেকলেস দিতে হবে, এভাবে বিশাল লিস্ট বানিয়ে ফেলে। পরদিন মাসুদ ময়নার জন্য বাড়িতে টিভি নিয়ে আসে। এভাবেই তাদের জীবন ভালোই চলতে থাকে। কিন্তু টিভি আসার পর থেকে ময়না রাতভর সিরিয়াল দেখতে থাকে। মাসুদের কোনো খোঁজই রাখে না। এখান থেকেই আসল গল্প শুরু। এক রাতে বেচারা মাসুদ কাজ থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। ময়না তখন চুরির কথা জিজ্ঞেস করে, তুমি কি আমার চুড়িগুলো এনেছ? মাসুদ বলে, আরে বাবা, কাজের চাপে ভুলে গেছি। ময়না রেগে যায়, আমার কোনো কথাই তোমার মনে থাকে না। মাসুদ খুব আদর করে বোঝায়, আমার সুন্দরী বউকে সাজগোজ করার কি দরকার, তুমি এমনিতেই খুব সুন্দর। ময়না নরম গলায় বলে, আগামীকাল যদি চুড়িগুলো না আনো আমি কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। মাসুদ রেগে যায়, আমি খুব বিরক্ত হয়ে গেছি। দিন দিন তোমার আবদার বাড়ছেই। বিয়ের জন্য আগেই অনেক ঋণ করেছি, সেই ঋণ এখনও শোধ করতেছি। তার উপর আবার তোমার এসব চাহিদা, সব পূরণ করেও তোমার বায়না শেষ হয় না। ময়নাও রেগে যায়, যখন বইয়ের ইচ্ছা পূরণ করতে পারো না তখন বিয়ে করেছো কেন? জানো আমার জন্য কত বড় বড় প্রস্তাব এসেছিল, সব ছেড়ে তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার কোনো খেয়ালই রাখো না। আচ্ছা বাদ দাও, শ্যাম্পু আনছো? মাসুদ বলে, না, সেটাও ভুলে গেছি। পুরুষ মানুষ মানসিক চাপ কমাতে বিড়ি ধরায়। ময়না সেটাও খোটা দিয়ে বলে, নিজের ওইটার কথা তো কখনো ভুল হয় না। পরদিন সকালে মাসুদ পুকুরে গোসল করছিল। ময়না পাশে দাঁড়িয়েছিল। মাসুদ বলে, দেখো কেউ নেই, তুমিও আসো, একসাথে গোসল করব। ময়না বলে, আগে আমার জন্য ভালো ভালো শাড়ি কিনে দাও। মাসুদ বলে, 3 মাস আগেই তো কিনে দিয়েছি। ময়না বলে, 1 মাসেই কাপড় পুরনো হয়ে যায়, আর তুমি 3 মাসের কথা বলছো? এই কথা শুনে মাসুদ অবাক হয়ে যায়। সে নিজেই তো এক কাপড় প্রায় 1 বছর ধরে পরছে। পরে সে বোঝায়, আচ্ছা ঠিক আছে, কাল বাজারে গিয়ে কাপড় কিনব। এরপর কথায় কথায় ময়না বলে, আমার খালার মেয়ের কথা জানো তো? ওর বিয়ে হয়েছে, ওর স্বামী এখন বিদেশে, অনেক টাকা পাঠায়। শোনো না, তুমিও বিদেশে যাও, অনেক টাকা কামাও। এই কথা শুনে মাসুদ অবাক হয়, আমার বউরে আমি ভালোবাসি, বউ রাইখা আমি বিদেশ যামু কেন? ময়না রেগে গিয়ে বলে, লাগবো না তোমার ওইরকম ভালোবাসা আমার। মাসুদ বলতেই থাকে, আমি কি তোমারে ছাড়া থাকতে পারমু? ময়না বলতে বলতে চলে যায়। বিয়া কইরা আমার কপালটা পুড়ছে। মাসুদ প্রথমে না করলেও পরে চিন্তাভাবনা করে দেখে, ময়নার শখ আহ্লাদ তো একটু বেশি। বিদেশ গেলে যদি ও খুশি হয়। সেই রাতেই মাসুদ তার বেস্ট ফ্রেন্ড জহিরকে সব কথা বলে। জহির বলে, বিদেশ যাওয়ার চেয়ে ভালো ওই টাকা আমার ব্যবসায় ইনভেস্ট কর, ভালো প্রফিট হবে। কিন্তু মাসুদ রাজি হয় না। সে এক লোকের সঙ্গে দেখা করে বলে যে সে বিদেশ যেতে চায়। লোকটা বলে, আমি একজনকে চিনি, সে অনেক মানুষকে দুবাই, কাতার, মালয়েশিয়ায় পাঠিয়েছে। রাতে বাড়ি ফিরে মাসুদ আবার ময়নাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই চাও আমি বিদেশে যাই? ময়না বলে, হ্যাঁ। মাসুদ বলে, বিয়েতে তোমার ভাই তো তোমাকে কিছু গয়না দিয়েছিল, সেগুলো বিক্রি করে আমি বিদেশে যাব। ময়না সঙ্গে সঙ্গে রেগে যায়, আমি আমার একটা গয়নাও দেব না, তুমি নিজে যেভাবে পারো ব্যবস্থা করো। তুমি তো আমারে কিছুই দাও না, আর এখন আমার গয়না চাইতাছো, তোমার লজ্জা হওয়া উচিত। মাসুদ বলে, ময়না, আমার কাছে তো কিছুই নাই, বিদেশ যাইতে তো টাকা লাগবো, তাই না? ময়না বলে, কেন, তোমার নামে এই বাড়িটা আছে না, বাড়িটা বন্ধক রাইখা দাও, তাইলেই তো হয়। মাসুদ অবাক হয়ে শুধু ভাবতে থাকে। কিছুদিন পর ময়না আবার জেদ ধরে বসে যে সেও মাসুদের সঙ্গে এয়ারপোর্ট যাবে, সে প্লেন দেখতে চায়। অবশেষে সেই দিনটাও এসে যায়। মাসুদ, ময়না আর জহির 3 জনেই এয়ারপোর্টে যায়। ময়না খুব কান্নাকাটি করতে থাকে। মাসুদ ভাবে তার জন্য, কিন্তু না, ময়না এয়ারপোর্টের ভেতরে ঢুকতে চায়। মাসুদ বলে, তোমার যদি এতই কষ্ট হয় তাইলে আমি বিদেশ না যাই। ময়না বলে, না না, তুমি যাও, বেশি বেশি টাকা কামিয়া মাসে মাসে পাঠাবা। মাসুদ তার বন্ধু জহিরকে বলে তার ভাবিকে দেখে রাখতে। এরপর সে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তার সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা হয়। মাসুদ একজন ইলেকট্রিশিয়ান হলেও তাকে কনস্ট্রাকশন সাইটে বিল্ডিংয়ের কাজ করানো হয়। তার ওপর বেতনও খুব কম, আর কন্ট্রাক্ট থাকার কারণে মাসুদ সেখানেই আটকে পড়ে। তাই বাধ্য হয়ে সে ওই কাজই করতে থাকে। আর মাস শেষে মাসুদ জহিরের কাছে টাকা পাঠায় তার ভাবিকে দেওয়ার জন্য। জহির ময়নার বাড়িতে এসে মাসুদের পাঠানো টাকা দেয়। ভাবি, মাসুদ আপনার জন্য একটু টাকা পাঠিয়েছে। ময়না টাকা গুনে দেখে মাত্র 8,000 টাকা। তখন সে জহিরকে বলে, জহির ভাই, কথা হয়েছিল কত টাকার, আর পাঠাচ্ছে কত? এই টাকায় কি সংসার চলে? তখন জহির নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ময়নাকে দেয়। ভাবি, এইটা রাখেন, পরে হলে আমাকে ফেরত দিয়েন। ময়না প্রথমে নাটক করে না নেওয়ার ভান করলেও শেষে টাকাটা নিয়ে নেয়। এদিকে মাসুদ শুধুমাত্র রাতে ময়নার সাথে ফোনে কথা বলার সুযোগ পায়। কিন্তু রাতেও ময়না তার খালাতো ভাইয়ের সাথে ফোনে ব্যস্ত থাকে। তাকেও বলতেছিল, আচ্ছা, কিন্না যেহেতু ফালাইছো,
পাঠায় দিও। এদিকে মাসুদ ফোন দিতেই থাকে। ময়না ফোন ধরলে মাসুদ রেগে যায়। খুব কষ্ট করে আমি সময় পাই তোমার সঙ্গে কথা বলার, আর তুমি অন্যদের সঙ্গে ফোনে ব্যস্ত থাকো। আমি এখানে দিন রাত খেটে টাকা জমিয়ে তোমাকে পাঠাচ্ছি। এবার ময়নাও রেগে যায়। হ্যাঁ, খুব একদম টাকা পাঠাইছো। এই মাসে কত পাঠাইছো? 8,000? যাওয়ার আগে বলছিলা 70-80 হাজার টাকা বেতন। এখন দাও 10,000। এই টাকায় কি হয়? এভাবে ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় ময়না ফোন কেটে দেয়। এটা দেখে মাসুদ তার রুমমেটদের বলে, আমাদের বউরা আমাদের কেয়ারই করে না। আজ থেকে আমরা কেউই বউকে না ফোন করব না টাকা পাঠাবো, যতদিন না ওরা ঠিক পথে আসে। সবাই শপথও নেয়। কিন্তু গভীর রাতে মাসুদ নিজেই আর থাকতে না পেরে ময়নাকে ফোন করে ক্ষমা চাইতে থাকে। ময়না, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি খুব টেনশানে থাকি, তুমি তো বুঝতে পারো। ময়না বলে, আচ্ছা মাফ করব, তাইলে আমার জন্য 15,000 টাকা পাঠাবা। আমার কিছু কেনাকাটা করতে হইব। নিরুপায় মাসুদ রাজি হয়ে যায়। ফোন রাখার পর মাসুদের রুমমেটরা বলে, মাসুদ তুমি ভালো হইলা না। পরদিন সকালে জহির আবার ময়নার কাছে এসে মাসুদের পাঠানো 15,000 টাকা দেয়। তখন ময়না বলে, জহির ভাই, আমারে নিয়ে একটু বাজারে যাইতে পারবেন? একটু শপিং করব। জহির প্রথমে কাজের অজুহাতে না করতে চাইলেও পরে রাজি হয়ে যায়। বাজারে গিয়ে ময়না একটা সোনার হার পছন্দ করে, কিন্তু সেটার দাম খুব বেশি। তার কাছে এত টাকা না থাকায় সে উল্টো গয়নাটা খারাপ বলে দোকান থেকে বেরিয়ে আসে। সেই রাতেই জহির কিছু সবজি আর বড় একটা মাছ নিয়ে ময়নার বাড়িতে আসে। ভাবি, মাসুদ পাঠিয়েছে এগুলো, আর বড় মাছটা আমি আপনার জন্য এনেছি। ময়না খুশি হয়ে বলে, তাহলে আজ আপনি খেয়েই যাবেন, একটু বসেন, আমি রান্না করি। রান্না করতে করতে জহির বলে, ভাবি, আপনি মাসুদের সঙ্গে একটু কম ঝগড়া কইরেন। ও তো শুধু আপনার জন্যই বিদেশ গেছে। খাবার তৈরি হলে ময়না জহিরকে খাবার দেয়। খাওয়ার পর জহির পকেট থেকে একটা হার বের করে ময়নাকে দেয়। সেটাই যেটা সে সকালে বাজারে দেখেছিল। ভাবি, এই হারটা আপনার জন্য। হারটা দেখে ময়নার চোখ চকচক করে ওঠে। সে ভান করে বলে, না না, এটা আমি নিতে পারবো না, এটা খুব দামি। জহির বলে, আপনি পছন্দ করেছিলেন, তাই আমার তরফ থেকে একটা ছোট গিফট হিসাবেই নেন। ময়না সঙ্গে সঙ্গে হারটা পরে নেয়। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হয়। জহির বলে, আমি এখনই যাই, না হলে বৃষ্টি বেড়ে যাবে। এই বলে বাইরে বেরোতেই জহিরের পা পিছলে যায়, পড়ে গিয়ে কাপড় নোংরা হয়ে যায়। ময়না তাড়াতাড়ি তাকে টেনে তুলে ঘরের ভেতরে নিয়ে যায়, আর মাসুদের একটা কাপড় দেয়। জহির পাশের ঘরে কাপড় বদলাতে যায়। ঠিক সেই সময় জোরে মেঘের ডাক শোনা যায়। ময়না ভয়ে চিৎকার দিয়ে ওঠে। জহির বলতে থাকে, ভয় নাই, আমি আছি তো ভাবি। এরপর শুধু দুষ্টু আওয়াজ শোনা যায়। ময়না দাঁড়িয়ে আছে। জহির তার ঠোঁটের নোনা জল পরীক্ষা করছে। 1000 কিলোমিটার দূরে থাকা মাসুদ খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠে। এদিকে দেশ স্বাধীন হয়ে গেছে। এবার ময়নার হুঁশ ফিরছে। ময়না সব দোষ জহিরের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলে, আমি কিছুই করি নাই, সব তুই করছস। তুই নিজেই আমার কাছে আসছিলি। দেওয়ালে টাঙানো মাসুদের ছবির কাছে ক্ষমা চাইতে থাকে ময়না। জহির তখন ময়নার পা ধরে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ময়না কঠোরভাবে বলে, আজকের পর আর কখনো আমার সামনে আসবি না, তোর এই মুখ আমারে দেখাবি না। জহির চলে যায়। পরের দিন জহির গয়নার বাড়ির পাশ দিয়ে যাতায়াত করলেও আর ভেতরে ঢোকার সাহস পায় না। এখানে একটা দারুণ গান চলে। সত্যি বলতে এই সিনেমার সব গানই আমার খুব ভালো লাগে, আর এই গানটা ছিল ভীষণ ফানি, পরিস্থিতির সাথে একদম মেলানো। জহির যে মজা পেয়ে গেছে, তার মন আবার সেটা পেতে চাইছিল। মনে সাহস সঞ্চয় করে জহির আবার ময়নার কাছে যায়। আপনি আবার আইছেন এখানে? আপনার কি লজ্জা শরম নাই? সে তাকে বকাঝকা করে ঘরের ভেতরে চলে যায়। তখন জহিরও ভেতরে চলে যায়। পিছন থেকে ময়নাকে ধরতেই ময়নারও কারেন্ট উঠে যায়। তখন সে আর কিছু বলে না। ধীরে ধীরে সে এই সম্পর্ক মেনে নেয়। এভাবেই আবার দুজন দুষ্টু কাজ করে। এরপর থেকে জহির যখনই ময়নার বাড়িতে আসে, সঙ্গে কোনো না কোনো গিফট নিয়ে আসে। ময়না সেসব উপহার নিয়ে জহিরকে খুশি করে। একদিকে মাসুদ ময়নাকে ফোন করে, তখন হয়তো জহির ময়নাকে ওটা করছে। ময়না যখন ফোন ধরে, তখন এমন ভান করে যেন সে একেবারেই একা, স্বামীকে ভীষণ মিস করছে। তারপরই টাকা চায়। মাসুদ মনটা খারাপ করে টাকা দিতে রাজি হয়, কখনো ময়নাকে না করে না। কিছুদিন পর ময়না আর জহির এই গ্রাম থেকেই পালিয়ে যায়। এই খবর শুনে মালয়েশিয়ায় থাকা বেচারা মাসুদ ভেঙে পড়ে। সেখানকার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুদিন পর মাসুদ দেশে ফিরে আসে। এসে দেখে তার বাড়িটা একেবারে ফাঁকা। মাসুদের বড় আদরের ময়নার স্মৃতি ঘরের আনাচে কানাচে। মাসুদের চোখে সেই দৃশ্য ভেসে ওঠে। এই তো, এইখানেই ময়না দিনের পর দিন মাসুদের হক নষ্ট করেছে। সেই দৃশ্য মাসুদের সহ্য হয় না। সেই দৃশ্য সহ্য করার মতো না।
মাসুদ মেঝেতে গড়াগড়ি দিয়ে বুক ফাটা আর্তনাদ করতে থাকে। গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো, গোটা পৃথিবীতে খুঁজো। বউ ছাড়া গ্রামে ফিরে আসতে দেখে গ্রামের লোকজন মাসুদের চারপাশে ভিড় করে, কারণ ময়না গ্রামের অনেক মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সবাই এসে মাসুদের কাছে সেই টাকা চাইতে থাকে। এর ওপর বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণও সে শোধ করতে পারে নাই। তাই গ্রামের সবাই তাকে নিয়ে একটা মিটিংয়ে বসে। তখন একজন লোক বলে, এখন তো তোমার কাছে শুধু এই বাড়িটাই আছে, বাড়িটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দেব, সেই টাকা দিয়ে ঋণ শোধ করো আর বাকি টাকা দিয়ে জীবন চালাও। বাধ্য হয়ে বেচারা মাসুদ তার বাবার দেওয়া বাড়িটাও বিক্রি করে দেয় এবং গ্রাম ছেড়ে চলে যায়। প্রথমে সে ময়নার ভাইয়ের কাছে যায়, কিন্তু সেও জানে না ময়না কোথায় আছে। মাসুদ কিছু জিনিস তার হাতে দিয়ে বলে, যদি কখনো ময়নার সাথে দেখা হয় এটা ওরে দিয়ে দিয়েন, বিদেশ থেকে ওর জন্য আনছিলাম। সেখান থেকে বেরিয়ে মাসুদ ভবঘুরের মতো ঘুরতে থাকে, যেখানে ইচ্ছে খায়, যেখানে ইচ্ছে ঘুমায়। ধীরে ধীরে সে প্রায় পাগল হয়ে যায়। একদিন তার এক বন্ধু ফোন করে জানায় যে শহরে সে জহিরকে দেখেছে। খবর পেয়ে মাসুদ সাথে সাথে সেই শহরে রওনা হয়। শহরের অলিগলি ঘুরে সে ময়নার খোঁজ করতে থাকে। সেখানে ছোট এক হোটেল রুমে থেকে কোনো মতে জীবন চালায়। একসময় জীবনে অতিষ্ঠ হয়ে নিজের জীবন দেওয়ারও চেষ্টা করে, কিন্তু সাহস হয় না। একদিন মাসুদের এক পরিচিত লোক এসে বলে, ভাই, আমি ভাবিকে দেখছি। সে মাসুদকে একটি ভিডিও দেখায়। ইউটিউবে মাছ বাজারের একটা ভিডিওতে ময়নাকে দেখা গেছে। ভিডিওটা দেখে মাসুদ তাড়াতাড়ি ওই ভিডিও করা লোকটির কাছে চলে যায় আর বলে, ভাই, এই জায়গাটা কোথায়? এই মেয়েটা আমার বউ, দয়া করে কর না একটু। সেখান থেকে ঠিকানা জেনে মাসুদ সেই মাছ বাজারে গিয়ে দিনের পর দিন বসে অপেক্ষা করতে থাকে। হয়তো একদিন ময়না আবার এই বাজারে মাছ কিনতে আসবে। অবশেষে প্রায় 2 সপ্তাহ পর একদিন সেই বাজারেই ময়নাকে দেখা যায়। মাসুদ যেন একদম থমকে যায়। মায়াভরা গলায় বলে, আমার ময়না, চলো বাড়ি চলো। এই বলে সে ময়নার হাত ধরে নিয়ে যেতে থাকে। ময়না তো তাকে দেখেই বিরক্ত হচ্ছিল। সে আশপাশের লোকজন জড়ো করে বলে, সে মাসুদকে চেনে না, দেখেন তো ভাই, আমারে ডিস্টার্ব করতেছে। তখন উপস্থিত লোকজন মাসুদকে গণপিটুনি দেওয়া শুরু করে, কিন্তু মাসুদের জন্য সেদিকে কোনো খেয়ালই নেই। ময়নার চলে যাওয়ার দিকে অপলক তাকিয়ে থাকে সে। ময়না কিছু একটা চিন্তা করছিল। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়। ময়না উঠে জানালা বন্ধ করতে যায়। তখন দেখা যায় মাসুদ বাইরে দাঁড়িয়ে ভিজছে। ময়না বুঝতে পারে এভাবে বিপদ বাড়বে, তাই সে বোরখা পরে বাইরে যায় আর মাসুদকে আড়ালে নিয়ে যায়। মাসুদ বলে, আমি সব ভুলে যাব, তুমি বাড়িতে চলো, আমি তোমারে অনেক ভালোবাসি। ময়না রেগে বলে, যে মানুষ বউয়ের ছোট ছোট আবদার পূরণ করতে পারে না, তার আবার কিসের ভালোবাসা? আমি জহিরের সঙ্গে খুব সুখে আছি। মাসুদ ময়নার পা ধরে কাকুতি মিনতি করে, ময়না, ফিরে চলো, তোমার সব ভুল আমি মাফ করে দেব, আমরা নতুন করে জীবন শুরু করব। ময়না ঠান্ডা গলায় বলে, তুমি বউয়ের সব চাহিদা পূরণ করতে পারো না, কেন? আরও 10টা বিয়া করলেও তারাও টিকবে না তোমার সাথে, আর কখনো আমার সামনে আসার সাহস করবে না। মাসুদ পায়ে ধরে বলে, তুমি যা ইচ্ছা তাই করো, আমারে ছাইরো না। এ গাছ হয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। সেদিনই মাসুদ বুঝে যায় জীবনে টাকার গুরুত্ব কতটা। টাকা আর ভালোবাসা যেন রেল লাইনের মতো, টাকা থাকলে তবেই ভালোবাসা পাওয়া যায়। সেই দিন থেকে মাসুদ আরও কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নেয়। সে যে কোনো কাজ করতে শুরু করে, টাকা কামানোর সব পথ খোঁজে। দিনে কাজ করে, ওভারটাইম করে। যে জায়গায় সে কাজ করত, একদিন সেই মালিক বলে, একটা ছোট খোঁড়াখুড়ির কাজ আছে, পারবে? মাসুদ রাজি হয়ে কাজ শুরু করে। খোঁড়াখুড়ির সময় সে 3টা সোনার বিস্কুট পায়। সেটা পেয়ে সে ভীষণ খুশি হয়ে ময়নাকে ফোন করে বলে, ময়না, আমার হাতে একটা বিশাল গুপ্তধন আছে। কিন্তু ময়না তাকে একটা ঝাড়ি দিয়ে খুন কেটে দেয়। পরদিন ময়না জহিরকে হালকা করে জিজ্ঞেস করে, মাটি খুঁড়ে কি গুপ্তধন পাওয়া যায়? জহির বলে, হ্যাঁ, যাই তো, আমার এক শালা পেয়েছিল, এখন ঢাকায় তার 3টা বাড়ি। কথা শুনে ময়না উল্টো জহিরকে বকতে শুরু করে, তুমি কেন কোনোদিন খোঁজো নাই? সারাদিন ঘরে বসে থাকো, কোনো কাজের না। অন্যদিকে মাসুদ যখন একজন স্বর্ণকারকে সোনার বিস্কুটগুলো দেখায়, তখন জানা যায় সবই নকল, শুধু সোনালি প্রলেপ দেওয়া। সত্যিটা জানার পর সে হতাশ হয়ে বিস্কুটগুলো নদীতে ফেলে দেয়। মাসুদ ইনকাম করে সব টাকা ব্যাংকে ডিপোজিট করতে থাকে। একদিন মাসুদ একটা ব্যাংকে টাকা জমা দিতে দেখে চারদিকে শুধু টাকা আর টাকা, যেটা দেখে সে অবাক হয়ে যায়। জীবনে এত টাকা সে কখনো দেখেনি। তখনই তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে ওই ব্যাংকের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, কোথায় কি আছে। এরপর সে ব্যাংকের কাছেই একটা পুরনো বাড়ি ভাড়া নেয়, যেখানে আশেপাশে তেমন বাড়িঘর ছিল না।
আর এমন বাড়ি ভাড়া নেওয়ার একটা অবিশ্বাস্য প্ল্যান ছিল মাসুদের। সে এই বাড়ি থেকে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে গিয়ে পৌঁছাবে এবং ব্যাংকের সব টাকা লুট করবে। পরিকল্পনা মতো কাজ শুরু করে দেয় সে। কাজের সময় ফুল ভলিউমে টিভি ছেড়ে দেয়, যেন খোঁড়াখুড়ির শব্দ বাইরে থেকে না শোনা যায়। সে খুব সূক্ষ্ম প্ল্যান করে ম্যাপ তৈরি করে কাজ করতে থাকে। অন্যদিকে ব্যাংকে টাকা জমা দেওয়ার অজুহাতে ব্যাংকেও বারবার যেতে থাকে, কিন্তু সব ইনফরমেশন সে নিতে পারছিল না। সরাসরি তো আর কিছু জিজ্ঞেস করা যায় না। এরপর সে একটা সুযোগ পেয়ে যায়। ওই ব্যাংক ম্যানেজারের ড্রাইভারের সাথে মাসুদ বন্ধুত্ব করে ফেলে। একদিন 2 দিন আড্ডা দিতে দিতে সে ব্যাংকের ব্যাপারে জানার চেষ্টা করে, মানে ব্যাংকে কত টাকা আসে যায়, কোন দিনে ব্যাংক বন্ধ থাকে, কোথায় সব টাকা জমা হয়, কোথায় রাখা হয়, এই সব তথ্য ধীরে ধীরে সে জেনে নিতে থাকে। বন্ধুত্বকে আরও জোরালো করার জন্য দুজন পার্টিতে যায়। সেখানে রমণীর সাথে উড়াধুরা নাচ করে। এরপর মাসুদ টানা খোঁড়াখুড়ি করতে করতে প্রায় 2 মাস কেটে যায়। বেচারা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। এই ক্লান্তি কাটাতে আর নিজেকে মোটিভেট করার জন্য মাসুদ টানেলের ভেতর থেকে বাইরে আসে আর ময়নার ছবিটা নিয়ে আবার ভেতরে যায়। দেয়ালে ময়নার ছবি টাঙিয়ে দেয়, যাতে তার ভেতরে আবার জেদ ফিরে আসে। একদিন হঠাৎ রাগের মাথায় মাসুদ কল্পনায় দেখে সে ময়নার বাড়িতে গিয়ে জহির আর ময়নাকে টুকরো টুকরো করে ফেলেছে, কারণ দুজনেই তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু পরে বোঝা যায় এটা শুধু মাসুদের একটা দুঃস্বপ্ন ছিল। তবে এবার সত্যি সত্যি মাসুদ ছুরি হাতে ময়নার বাড়িতে যায় জহিরকে মারার জন্য। তখন জহির বাড়ি ছিল না। মাসুদকে দেখা মাত্রই ময়না কান্নায় ভেঙে পড়ে। তার চোখের জল দেখে মাসুদের মন গলে যায়। সে নরম গলায় জিজ্ঞেস করে, কি হইছে ময়না, তুমি কান্তাছো কেন? তোমারে মারছে কেডা? ময়না বলে, জহির মারছে। আমার লোকে এমনটাই হওয়া উচিত হয়েছিল। জহির ভালো মানুষ না। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ওর কাছে গেছিলাম, কিন্তু জহির আমাকে কথায় কথায় মারধর করে। আমি তোমার সঙ্গে অনেক কথা বলতে চাই, কাল একবার দেখা করতে পারবা? পরদিন মাসুদ আর ময়না একটা জায়গায় গিয়ে দেখা করে। তখন ময়না সব সত্যি বলে দেয়। আসলে জহিরের আগেই বিয়ে হয়েছিল, তার একটা বাচ্চাও আছে। সে সব কথা আমার কাছ থেকে লুকাইছিল। আমি জানতে চাইলে আমাকে মারতে শুরু করে। এখন ধীরে ধীরে সে আমার খরচ দেওয়াও বন্ধ করে দিছে। মাসুদ, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। মাসুদ বলে, তাহলে জহিরে ছাইড়া দাও, আমার সঙ্গে চলো, আমরা আবার নতুন জীবন শুরু করব। ঠিক তখনই ময়না জিজ্ঞেস করে, তুমি একদিন বলেছিলে না তুমি নাকি একটা গুপ্তধন পাইছো, সেটার কি হলো? মাসুদ বলে, আরে ময়না, ওই গুপ্তধনের কথা বাদ দাও। আমি এবার আরও বড় কাজ করতে যাচ্ছি। আমি একটা ব্যাংক লুট করব। আমি একটা বাসা ভাড়া নিছি, সেখান থেকে একটা টানেল বানাচ্ছি যেটা সোজা ব্যাংকের ভেতরে ঢুকবে। ময়না বলে, ঠিক আছে, তুমি ব্যাংক লুট করো, তারপর আমরা সব টাকা নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। এরপর ময়না বাড়ি ফিরলে জহির তাকে সন্দেহের চোখে প্রশ্ন করতে থাকে, কোথায় গিয়েছিলে, কার সঙ্গে ছিলে? সন্দেহের বশে সে ময়নাকে একটা চড়ও মারে। অন্যদিকে মাসুদ আরও বেশি উৎসাহ নিয়ে দ্রুত খোঁড়াখুড়ি করতে থাকে। এবার খোঁড়াখুড়ি করতে করতে সে একটা ম্যান হোলে পৌঁছে যায়, যেটা সরাসরি ব্যাংকের ভেতরেই ঢুকে গেছে। এটা দেখে মাসুদ আনন্দে পাগল হয়ে যায়। 3 মাসের কাজ একেবারে শর্টকাটে শেষ হয়ে গেল। আরও একটু খোঁড়ার পর শেষ পর্যন্ত মাসুদ ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে, যেখানে সব টাকা রাখা হয়। চারদিকে শুধু টাকা আর টাকা। এত টাকা দেখে সে আনন্দে পাগল হয়ে যায় আর টাকার উপর গড়াগড়ি দিতে থাকে। একই সময় অন্যদিকে কিছু লোক জহিরকে ধরে গাছের সাথে বেঁধে রেখেছিল, কারণ গ্রামবাসী তাকে এক বিবাহিত নারীর সাথে দুষ্টু কাজ করার সময় হাতে নাতে ধরছে। তারপর ময়নাকে ডেকে আনা হলে সে সবার কাছে কাকুতি মিনতি করতে থাকে আর বলে, আমার স্বামীরে ছেড়ে দেন, ও ভুল করেছে। কিন্তু তারা মাসুদকে পুলিশে দিতে চাচ্ছিল। এদিকে মাসুদ বারবার ময়নাকে কল করে। ময়না ফোন কেটে দিয়ে ওই লোকগুলোকে অনুরোধ করছে জহিরকে ছেড়ে দেওয়ার জন্য। তবুও মাসুদ বারবার কল দিলে ময়না ফোন রিসিভ করে, আর তখন ময়না যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। মাসুদ বলে, ও ময়না, দেখো, আমি ব্যাংকের ভেতরে ঢুকে গেছি। টাকার পাহাড় দেখে ময়নার রূপও বদলে যায়। সে পাশের লোকদের আলাদা করে ডেকে বলে, আমার স্বামী খুব খারাপ মানুষ, আপনারা এক কাজ করেন, ওর হাত পা ভেঙে দেন, তাহলেই ওর শিক্ষা হবে। এই কথা বলে সে জহিরকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসে। এরপর ময়না মাসুদকে ফোন করে বলে, এত টাকা নিতে অনেক ব্যাগ লাগবে, ব্যাগে হবে না, তুমি বাজার থেকে চালের বস্তা নিয়ে আসো, আমি ট্রাক ভাড়া করে নিয়ে আসতেছি। এরপর ময়না একটা ট্রাক ভাড়া করে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ময়না আবার মাসুদকে ফোন করতে থাকে, কিন্তু মাসুদ তখন আর ফোন ধরে না। এরপর থেকে ফোন সুইচড অফ পাওয়া যায়। আর উপায় না পেয়ে ময়না বাড়ি ফিরে আসে। এসে দেখে মারধর খাওয়া জহির রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরেছে। ময়না তাকে ওষুধি লাগিয়ে দেয়। পরদিন সব টিভি চ্যানেলে সেই ব্যাংক ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। কেস ইনভেস্টিগেশনের জন্য একজন স্পেশাল অফিসার আসে। অফিসারের কথাবার্তা ছিল বেশ মজার। সে ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করে, কত টাকা চুরি গেছে?
ম্যানেজার বলে 38,20,00,000। এরপর দুজন অফিসার ওই টানেলে নেমে পড়ে। টানেল ধরে চলতে চলতে তারা এসে পৌঁছায় মাসুদের বাসায়, কিন্তু ততক্ষণে মাসুদ সেখানে নেই। তখন অফিসারের মাথায় একটা আইডিয়া আসে। যেহেতু মাসুদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এমনকি তার নামও তারা জানে না, তাই টিভিতে ঘোষণা দেওয়া হয়, এই ডাকাতি সম্পর্কে কেউ কিছু জানলে পুলিশ স্টেশনে এসে তথ্য দিন, উপযুক্ত তথ্য দিলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এই খবর ময়না আর জহির দুজনেই শুনে ফেলে। তারপর ময়না জহিরকে সঙ্গে নিয়ে সেই স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলে, স্যার, এই ব্যাংক ডাকাতি কে করছে আমি জানি, আমার স্বামী এই ডাকাতি করছে। অফিসার তখন বলে, আরে তোমার স্বামী তো পাশেই আছে। কনস্টেবলকে বলে, ওকে ধরে ভেতরে ঢোকাও। ময়না বলে, আরে স্যার, এই স্বামী না, এটা তো আমার হাজব্যান্ড। আমার প্রথম স্বামী চুরি করছে, এটা আমার দ্বিতীয় স্বামী। এই কথা বলে ময়না মাসুদের সাথে সেই ভিডিও কলটা পুলিশ অফিসারকে দেখায়। তারপর অফিসারকে বলে, এবার মাসুদকে গ্রেফতার করেন স্যার, আর আমাদের পুরস্কারের 5 লাখ টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। এবার অফিসার উল্টো ওদের দুজনকেই গ্রেফতার করার নির্দেশ দেয়, কারণ তার ধারণা প্রথম স্বামীকে ফাঁসাতে দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে আসছে। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জিজ্ঞেস করে, মাসুদ কোথায়? ময়না বলে, স্যার, কয়েকদিন অপেক্ষা করেন। মাসুদ আমাকে খুব ভালোবাসে, সে নিজেই আমাকে কল করবে। সে আমাকেও ধোঁকা দিছে। ঠিক 2-3 দিনের মধ্যেই মাসুদ ময়নাকে কল করে এবং এক জায়গায় দেখা করতে বলে। ময়না সেখানে গিয়ে উল্টো মাসুদকে ধমকাতে শুরু করে, তুমি তো বলেছিলে টাকা নিয়ে আসবে, আমাকে ধোঁকা দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? তুমি একাই টাকা নিয়ে ভাগছো, তাই না? মাসুদ বোঝানোর চেষ্টা করে, আরে ময়না, আমি বস্তা আনতে বাইরে গেছিলাম, কিন্তু ফিরে এসে দেখি ব্যাংকের ভেতরের সব টাকা উধাও, একটা টাকাও সেখানে ছিল না। কিন্তু ময়না মাসুদের কথা বিশ্বাস করে না, বরং তাকেই দোষ দিতে থাকে এবং সেই মুহূর্তে সে পুলিশ ডাকে, আর পুলিশ এসে মাসুদকে গ্রেফতার করে। মাসুদ চিৎকার করে বলতে থাকে, থানায় নিয়ে গিয়ে মাসুদকে খুব মারধর করা হয়, টাকার ব্যাপারে জেরা করা হয়। বেচারা মাসুদ বলে, স্যার, সুড়ঙ্গটা আমি নিজেই খুঁড়েছি, চুরির প্ল্যানটাও আমারই ছিল। এই প্ল্যানে ময়না আর জাহিরের কোনো হাত নেই, কিন্তু বস্তা নিয়ে ব্যাংকে ফিরে এসে দেখি সব টাকা গায়েব, সব টাকা চুরি হয়ে গেছে স্যার। এরপর মাসুদকে কয়েক বছরের জেল দেওয়া হয়। জেলের সবাই জানত এই সেই সুড়ঙ্গ মাসুদ, কোটি টাকার মালিক সে। এই ভেবে জেলের সব কয়েদি মাসুদকে খুব সম্মান করতে থাকে, কিন্তু মাসুদের মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে, টাকাগুলো গেল কোথায়? কে চুরি করল? ময়না ছাড়া আমার প্ল্যান আর তো কেউ জানত না। এদিকে প্রায় প্রতিদিনই ময়না জেলে মাসুদের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু মাসুদ তার সঙ্গে দেখা করতেই চায় না, কারণ এবার মাসুদের মনে ময়নার জন্য ঘৃণা জমে গেছে। একদিন জেলের এক কয়েদি মাসুদকে ডেকে নিয়ে একটা প্রস্তাব দেয়, ভাই, টাকা কোথায় রাখছেন? জেল থেকে বের হয়ে চলেন একটা ব্যবসা করি, খালি লাভ আর লাভ। এই কথা বলে সে মাসুদকে একটা দামি সিগারেট বাড়িয়ে দেয়। সিগারেট টানতে টানতে মাসুদের মাথায় একটা কথা ঝটকা দেয়, সে তার সুড়ঙ্গের ভেতর একদিন একটা খাওয়া সিগারেট দেখছিল। মাসুদ চিন্তায় পড়ে যায়। ওদিকে ময়না মাসুদের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে গিয়েছিল, তাই সে জিলারকে অনুরোধ করে, সাক্ষাৎ রুমে দেখা করার অনুমতি চায় এবং অবশেষে সামনাসামনি দুজনের দেখা হয়। ময়না কান্নাকাটি করে ক্ষমা চেয়ে বলে, মাসুদ, আমাকে মাফ করে দাও, আমি ভালো নাই, আমি তোমারে ধরায় দিয়া অনেক বড় ভুল করছি। মাসুদ বলে, কেন ময়না, ভালো নাই কেন? আমারে ধরায় দিয়া ময়না 5 লাখ টাকা পাইছে, তবু ময়না কেন ভালো নাই? ময়না একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেই টাকা কি আমি পাইছি? ওই টাকা নিয়ে জাহির ভাগছে, আর একটা বিয়া কইরা আমারে ডিভোর্স দিছে। আমি একা হয়ে গেছি মাসুদ, আমি এখন শুধু তোমারই চাই, আমার আর টাকা পয়সা লাগবে না, আমি শুধু তোমারই চাই, তোমার লগেই বাকি জীবন কাটাতে চাই। এবার মাসুদ আস্তে করে ময়নাকে বলে, আমার একটা ছোট সাহায্য দরকার, এবং ইশারা ইঙ্গিতে কিছু বুঝিয়ে দেয়। পরদিন ময়না দেখা করতে আসে আর বলতে থাকে, আপনারে বলছিলাম না বাথরুমে সমস্যা হইছে, ওইটা ঠিক করাইছি, নতুন পাইপ লাগাইছি, ওইটা সোজা গিয়ে ম্যানহোলের সাথে জোড়া লাগছে। মাসুদ জিজ্ঞেস করে, কয় ফিট পাইপ লাগাইছো? ময়না বলে, 9 ফিট। এর মানে হলো জেলখানার বাথরুম থেকে 9 ফিট গর্ত খুঁড়লেই ম্যানহোল পাওয়া যাবে, আর সেখান দিয়ে পালানো যাবে। সেই রাতেই জেলের 3 কয়েদি পালানোর পরিকল্পনা করছিল। মাসুদ তাদের কথা শুনে ফেলে। সে তাদের ডেকে বলে, তোমাদের প্ল্যান ফেল করবে, তার চেয়ে আমার বুদ্ধি শোনো, আমরা জেলের বাথরুম থেকে একটা টানেল খুঁড়ি, যেটা ম্যানহোলে যাবে, ম্যানহোল থেকে সরাসরি বাইরে। আমরা 4 জন মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে। কয়েকদিনের মধ্যেই টিভি নিউজ আর সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, মাসুদ আবারও সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালিয়েছে। এরপর মাসুদ আর ময়না এক জায়গায় দেখা করে। মাসুদ তখন বোরখা পরে থাকে। দুজন মিলে চলে যায় একটা হোটেলে।
দরজায় নক করতেই মাসুদের সেই বন্ধু দরজা খোলে। মাসুদকে দেখেই ড্রাইভার পালাতে চায়, কিন্তু মাসুদ হাতুড়ি দিয়ে তাকে মারতে শুরু করে। মাসুদ বলে, তুই তো আমার বন্ধু, তুই আমারে বুকে জড়াইয়া নিবি, তুই আমারে দেইখা পালাইলি কেন? আসলে ব্যাপারটা হলো, এই ড্রাইভার দামি সিগারেট খেত। সুরঙ্গের ভেতর যে সিগারেটের প্যাকেটটা মাসুদ দেখেছিল সেটাই ড্রাইভারেরই ছিল, কারণ মাসুদ কখনোই সুরঙ্গে সিগারেট বা প্যাকেট ফেলেনি। মারধরের পর ড্রাইভার তাদের দুজনকে নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে যায়। এখানেই জানা যায় এই পুরো কাণ্ডে ব্যাংক ম্যানেজারেরও হাত ছিল। মাসুদ দুজনকেই মারধর করে টাকা কোথায় জানতে চায়। এবার দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। যখনই ওই ড্রাইভার মাসুদের বাড়িতে আসতো, মাসুদ কখনোই তাকে ঘরের ভেতরে ঢুকতে দিত না। এতে করে ড্রাইভারের মনে সন্দেহ জাগে, মাসুদের তো বউ নাই, তাহলে সে কেন কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেয় না? একদিন দিনে বেলা মাসুদ তখন বাড়ি ছিল না, তখন ড্রাইভার ডুপ্লিকেট চাবি বানিয়ে মাসুদের বাড়িতে ঢুকে পড়ে এবং সেই সুড়ঙ্গ দেখতে পায়, এবং টেবিলে একটা ম্যাপ রাখা ছিল যেটা থেকে ক্লিয়ার হয়ে যায় মাসুদ কী প্ল্যান করছে। ড্রাইভার ভয় পেয়ে দ্রুত ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে সব কথা জানায়, স্যার, খুব বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। কিন্তু ব্যাংক ম্যানেজার তখন বলে, শোনো, তুমি কিছু দেখোনি, আমিও কিছু শুনিনি, আগে মাসুদ ওর কাজ শেষ করুক। এরপর যেদিন মাসুদের সুড়ঙ্গ পুরোপুরি তৈরি হয়ে যায় আর মাসুদ বস্তা আনতে বাইরে যায়, তখন ব্যাংক ম্যানেজার আর তার ড্রাইভার ব্যাংকে ঢুকে সব টাকা লুট করে নেয়। দৃশ্য বর্তমান সময় ফিরে আসে। মাসুদ জিজ্ঞেস করে, টাকাগুলো এখন কোথায়? ব্যাংক ম্যানেজার তখন জানায়, টাকাগুলো সে নিজের খাটের নিচে লুকিয়ে রেখেছে। এরপর মাসুদ আর ময়না সব টাকা নিয়ে শহরের বাইরে চলে যায়। মাসুদ বলে, আমরা যেখানে যাইতাছি সহজে আমাদের কেউ খুঁজা পাইব না, কেউ ধারণাই করতে পারবে না আমরা কই আসি। এতগুলো টাকা দেখে ময়নার চোখ কপালে উঠে যায়। ময়নার চোখ মুখে টাকার খুশি। মাসুদ শুধু অবাক হয়ে ময়নাকে দেখে। সে মাসুদকে জিজ্ঞেস করে, এত টাকা আমরা কোথায় রাখব? মাসুদ বলে, এবার টাকা রাখার জন্য আরেকটা সুড়ঙ্গ খুঁড়ব, এটাই হবে জীবনের শেষ সুড়ঙ্গ। দুজন মিলে ওই ঘরের মাঝের বিশাল এক গর্ত খোঁড়ে আর টাকাগুলো সেখানে রাখে। মাসুদ বলে, পুলিশ যদি আমাকে খুঁজে বের করে ফেলে তাহলে আমাকে গ্রেপ্তার করবে আর এই সব টাকাও নিয়ে নেবে, তোমার কিচ্ছু থাকবে না। তাই আমি একটা কাজ করব, নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব, আমার সর্বোচ্চ 14 বছরের সাজা হবে। ময়না তাতেও রাজি হয়ে যায়। তখন লাইটটা হঠাৎ সমস্যা করতে থাকে। সেটা ঠিক করতে মাসুদ উপরে উঠে যায়। এবার আসে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এরপর মাসুদ উপরে এসে কথায় কথায় ময়নাকে বলে, আরে ময়না, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, জেল থেকে বের হওয়ার পর আমি জহির রে মাইরা ফেলছি, ও একটা বেঈমান, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। এই কথা বলতে বলতে সে কেরোসিন ঢালতে থাকে, যেটা দেখে ময়না ভয় পায় আর মাসুদকে বলে তাকে উপরে তুলতে। মাসুদ বলে, কি হইছে, ডরাস কেন তুই? তুই কি ভালোবাসিস? মাসুদের ময়না ভালোবাসে না। মাসুদের ময়না ভালোবাসে টাকা। দেখ মাসুদ তোর জন্য কত টাকা আনছে, এইখানেই তুই থাকবি, শুবি, ঘুমাবি, ক্ষুধা লাগলে টাকা খাবি। মাসুদের জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। ময়না কান্না করতে করতে মাফ চায় আর বলে, আমি ভালো হয়ে গেছি। মাসুদ আরও তেল ঢালতে থাকে এবং পুরো বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতরে পুড়তে পুড়তে ময়না চিৎকার করতে থাকে। ময়না প্রাণপণ বাঁচার চেষ্টা করে। মাসুদ বাইরে এসে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে পুড়ে ছাই হয় পুরো ঘর, পুড়তে থাকে ময়না। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এমন সব ময়নার শাস্তি কি এমনই হওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।